Hello friends, welcome to Bengal Equation, a place to understand solutions better. এখানে আমরা WBCS, মিসেলেনিয়াস, ক্লার্কশিপ, এনটিপিসি এবং অন্যান্য এক্সামের বিশেষত ম্যাথমেটিক্স এবং সায়েন্স পোর্শন এর বিশ্লেষণ করব, তাদের সলিউশনগুলো সহজে বোঝার চেষ্টা করব। আজকের এই সেশন শুরু হচ্ছে মিসেলেনিয়াস প্রিলিমস 2023 ম্যাথমেটিক্স এর পার্ট 2 এর দ্বারা। তাহলে শুরু করা যাক প্রথম প্রশ্ন দিয়ে। এখানে বলা হয়েছে rupees 100 is divided in such a way between A and B such that the rupees of A is to the rupees of B equals to 9 is to 11. What are the amount of rupees of A and B? অর্থাৎ A এবং B এর মধ্যে 100 টাকা 9 is to 11 অনুপাতে ভাগ করা হয়েছে। তাহলে কে কত টাকা পাবে? অর্থাৎ 9 is to 11 অনুপাতে ভাগ করার অর্থ হচ্ছে A পাবে 9 ভাগ টাকা এবং B পাবে 11 ভাগ টাকা। অর্থাৎ 100 সম্পূর্ণ টাকাটাকে আমরা ভাগ করছি, সম্পূর্ণ টাকাটাকে আমরা ভাগ করছি 9 + 11 = 20 ভাগ। এবার এই অঙ্কটা আমরা করব আনুপাতিক ভাগহারের সাহায্যে। এই যে মোট ভাগ হচ্ছে 20 টাকাটা, তার মধ্যে 9 ভাগ পাচ্ছে এ, অর্থাৎ এর প্রাপ্ত টাকার আনুপাতিক ভাগহার হবে 9/20 এবং বি এর প্রাপ্ত টাকার আনুপাতিক ভাগহার হবে 20/11 অর্থাৎ 11/20। তাহলে অতএব এর প্রাপ্ত টাকা হবে 100 টাকার মোট টাকাকে যে পরিমাণ টাকা আমরা ভাগ করেছি তাকে আনুপাতিক ভাগাড় দিয়ে গুণ করতে হয়। তাহলে 100 গুণিত 9/20 টাকা, 20 × 20, 20 পাচ্ছে 100, 9 পাচ্ছে 45 টাকা। তাহলে এ পাচ্ছে 45 টাকা, তাহলে অতএব বি কত টাকা পাবে? 100 টাকা থেকে 45 বাদ দিলে হয়ে গেল 55 টাকা। অর্থাৎ অপশন বি ইজ দি কারেক্ট অ্যান্সার। লেটস মুভ অন টু দি নেক্সট কোয়েশ্চেন। If the product of three continued proportional numbers is 343, তাহলে continued proportional number মানে কি? continued proportional number মানে হচ্ছে ক্রমিক সমানুপাতিক। তাহলে তিনটি সংখ্যা ক্রমিক সমানুপাতে আছে। তাহলে ক্রমিক সমানুপাতে থাকা মানে কি? ধরে নিলাম এ, বি আর সি, এরা এই তিনটি সংখ্যা ক্রমিক সমানুপাতে আছে। অর্থাৎ এর মানে হলো A:B সমানুপাত B:C, আর এটা ইমপ্লাই করবে A/B = B/C, আর এটা ইমপ্লাই করবে B² = AC, implies that B = √AC। তাহলে ক্রমিক সমানুপাতি থেকে এই তথ্যটা আমরা পাই। এবার এই যে √AC পেলাম, যেখানে A হচ্ছে প্রথম সংখ্যা, C হচ্ছে তৃতীয় সংখ্যা, এই √AC-টাকে আমরা বলি মধ্য সমানুপাতি বা মিডিয়ান প্রপোর্শনাল। এই প্রশ্নে জিজ্ঞেস করা হয়েছে দেন হোয়াট ইজ দি মিডিয়ান প্রপোর্শনাল অফ দি ফার্স্ট অ্যান্ড দি থার্ড। এখানে ফার্স্ট আছে এ এবং থার্ড হচ্ছে সি, তাহলে এদের মিডিয়ান প্রপোর্শনাল হবে √AC, অর্থাৎ B = √AC। অঙ্কটাতে সংখ্যা তিনটার গুণফল দেওয়া আছে, অর্থাৎ A.B.C = 343, implies that এবার এদেরকে যদি আমি একটু রিঅ্যারেঞ্জ করি তাহলে AC × B লিখতে পারি। তাহলে AC × B = 343, implies that AC মানে একটু আগে আমরা দেখলাম AC মানে হচ্ছে B², তাহলে B² × B = 343, implies that B³ = 343 এবং 343 হলো 7 এর কিউব। তাহলে অতএব B = 7। এবার √AC মানে আমরা জানি B, তাহলে মধ্য সমানুপাতিটা হবে 7। অপশন এ ইজ দি কারেক্ট অ্যান্সার। আবার একটা রেশিও দিয়ে অঙ্ক এবং এখানে জিসিডির ইউজ করা হয়েছে। এবার মনে রাখবে যখন দুটো সংখ্যার অনুপাত দেওয়া থাকে, ধরে নিলাম এ এবং দুটো সংখ্যার অনুপাত হচ্ছে A:B এবং সংখ্যা দুটার গসাগু হচ্ছে x, তাহলে সংখ্যা দুটো খুব সহজে এখান থেকে বের করে দেওয়া যায়। এই x দিয়ে
অনুপাতকে গুণ করে দিলেই আমরা সংখ্যাটা পেয়ে যাব, অর্থাৎ সংখ্যা দুটো হবে ax এবং bx। একইভাবে এখানে দেখো, রেশিও অফ two numbers is 5:13. If GCD of the numbers is 11, then what are the numbers? অর্থাৎ দুটো সংখ্যার অনুপাত হচ্ছে ধরুন 5:13 এবং সেই সংখ্যা দুটার জিসিডি হচ্ছে, জিসিডি মানে হলো গসাগু, গসাগু হচ্ছে 11। আর একটু আগেই দেখালাম কি গসাগুটা দিয়ে আমরা অনুপাতের পূর্বপদ এবং উত্তর পদকে গুণ করলেই আমরা আসল সংখ্যাটা পেয়ে যাব। তাহলে 11 দিয়ে পূর্বপদকে গুণ করলে আমরা পাই 11×5 = 55, এবং 11 দিয়ে আমরা উত্তর পদকে গুণ করলে পাই 11 এবং 13 এর গুণফল 143, অর্থাৎ অপশন বি ইজ দি কারেক্ট অ্যান্সার। The ratio of the collection of storybooks of Rabi and Madhu is 2:3 respectively. অর্থাৎ এখানে তথ্য দেওয়া আছে রবি এবং মধুর কাছে যতগুলি গল্পের বই আছে তাদের সংখ্যার অনুপাত হলো 2:3। After purchasing of 6 new books by Madhu, মধুর দ্বারা 6টি নতুন বই কেনার পরে the ratio of their books would be 1:3. রবি এবং মধুর বইয়ের সংখ্যার নতুন অনুপাতটি হবে 1:3, অর্থাৎ নিউ অনুপাতটা হচ্ছে রবি এবং মধুর 1:3। 6টা নতুন বই মধুর দ্বারা কেনার ফলে। হাউ মেনি বুকস ডিড দে হ্যাভ আর্লিয়ার? তাহলে এই অঙ্কটা আমরা অপশন দেখে করে নিতে পারি যে এখানে তো সংখ্যাটা দিয়েছে কি রবির 2টো এবং মধুর যদি 4টা থাকে, তাহলে এই দুটো থেকে আমরা অনুপাত যদি বের করি তাহলে কিন্তু 1:2 বেরোচ্ছে, কিন্তু আগের অনুপাতটা ছিল 2:3। অপশন বি থেকে যদি বের করি তাহলে 2:3 যা মিলে যাচ্ছে প্রশ্নের দেওয়া অনুপাতের সঙ্গে, এবং 4:8 এটা মিলছে না। তাহলে অপশন বিটা কারেক্ট অ্যান্সার হতে পারে। কেন হতে পারে বলছি? কারণ অপশন ডিতে নান অফ দ্য অ্যাবাভ দিয়েছে। এবার দেখা গেল অঙ্কটা করে সলভ করার পরে আমরা 4 এবং 6 এই সংখ্যা দুটা পেলাম না, তখন তো নান অফ দ্য অ্যাবাভটা আমাদের করতে হবে। কিন্তু 4টেতেই যদি অপশন দেওয়া থাকতো, ডিতে নান অফ দ্য অ্যাবাভ যদি না থাকতো, তাহলে কিন্তু আমরা অপশন এবং ডি এর অ্যান্সারটা দেখছি আগের অনুপাতের সঙ্গে ম্যাচ করছে না, তাহলে অপশন বি কে আমরা কারেক্ট বলে দিতে পারতাম। তাহলে সলিউশনটা করব কি করে? তাহলে মনে রাখা দরকার যে যখন আমরা দুটো সংখ্যার অনুপাত বের করি, অর্থাৎ দুটো সংখ্যার অনুপাতকে লঘিষ্ঠ আকারে নিয়ে আসি, সেই লঘিষ্ঠ আকারের পূর্বপদ এবং উত্তর পদকে যে সংখ্যা দিয়ে আবার পুনরায় গুণ করলে আসল সংখ্যাগুলো পেয়ে যাই, সেই সংখ্যাটাকে আমরা বলি প্রমেয়। অর্থাৎ যেমন এই 2:3, সেই প্রমেয় যদি 3 হয় তাহলে 3 দিয়ে পূর্বপদকে গুণ করলে হবে 3 দুগুণী 6 এবং উত্তর পদকে গুণ করলে হবে 9। অর্থাৎ পূর্বে তাদের বইয়ের সংখ্যা ছিল, গল্পের বইয়ের সংখ্যা ছিল 6টি এবং 9টি, কিন্তু আমরা জানি না সেই প্রমেয়টা 3 হবে না অন্য কিছু হবে, তাই আমরা প্রমেয়টাকে ধরে নিব x। তাহলে পূর্বের বইয়ের সংখ্যাটা কত হবে? পূর্বের বইয়ের সংখ্যাটা হবে রবির বইয়ের সংখ্যা হবে 2xt এবং মধুর বইয়ের সংখ্যা হবে 3xt। এবার যেহেতু মধু নতুন 6টি বই কিনেছে এবং রবি কোনো বই কিনেনি, তাহলে রবির বইয়ের সংখ্যা তো 2x থাকছে, কিন্তু মধুর বইয়ের সংখ্যা হয়ে যাচ্ছে 3x + 6। এবার এদের বইয়ের সংখ্যার যদি অনুপাত বের করি তাহলে অনুপাতটা কত হবে? 1:3। এবার 1:3 মানে আমাদের জানা উচিত 1:3 মানে হয় 1/3। একইভাবে এই রবির বইয়ের সংখ্যা এবং মধুর বইয়ের যে সংখ্যা, এদের অনুপাত যদি বের করি এদেরকে আমরা 2x/3x + 6 লিখতে পারি। তাহলে বাম পক্ষ এবং ডান পক্ষ কি হবে? সমান হবে, কারণ ডান পক্ষে নতুন অনুপাতটা লেখা আছে আর বাম পক্ষে তাদের বই সংখ্যার অনুপাতটা লেখা আছে, এটারই লঘিষ্ঠ আকার হচ্ছে 1/3। তাহলে সলিউশন করা যাক। implies that 2x by নিচে 3 কমন, x + 2 = 1/3। উভয় পক্ষকে যদি আমরা 3 দিয়ে গুণ করে দেই তাহলে কত হবে? বা এক কথায় এই 3 গুলো কি হলো? 2x by x + 2 = 1
implies that 2x equals to কোনাকুনি গুণ করলাম x plus 2 implies that x equals to rearrange যদি একটু করি কত পাবো 2 পাবো, অর্থাৎ প্রমেয়টার মান হচ্ছে 2। তাহলে রবির বইয়ের সংখ্যা কত ছিল 2x, 2x মানে হলো 2 into 2 মানে 4, এবং মধুর বইয়ের সংখ্যা হবে 3 into 2 equals to 6, অর্থাৎ তাদের কাছে যথাক্রমে 4টি এবং 6টি করে পূর্বে বই ছিল। Let's move on to the next question. এখানে বলা হয়েছে মিতা এবং অরুণ started a business with rupees of 700 and 900 respectively। তাহলে এখানে প্রথমে আমাদের একটা কনসেপ্ট বোঝা দরকার। ধরে নাও কোনো একটা ব্যক্তি, ধরে নাও পি নামক একটা ব্যক্তি 1 বছরের জন্য 1000 টাকা ইনভেস্ট করে 200 টাকা লাভ করেছে, বছরের শেষে 200 টাকা লাভ করেছে। এবার সে চাইছে আমি 1000 টাকা আমি এই 200 টাকা লাভটা 1 মাসেই পেতে চাই। তাহলে তাকে কিন্তু 1000 টাকা ইনভেস্ট করে তখন হবে না, সুদের হার সবকিছু যদি সেম থাকে, তখন তাকে 1 মাসে এই টাকাটা পেতে হলে, যেহেতু এই 1000 টাকা 12 মাস সে ইনভেস্ট করে তারপরে 200 টাকা লাভ করেছে, এবার সে যদি এই 200 টাকা লাভ 1 মাসে পেতে চায়, তাহলে তাকে 1000 গুণিত 12 ইকুয়ালস টু 12,000 টাকা কিন্তু 1 মাসের জন্য ইনভেস্ট করতে হবে, তাহলে সে 200 টাকা লাভ পাবে। এবার এই কনসেপ্টটাকে মাথায় রেখেই আমরা কিন্তু এই অঙ্কটা করতে পারবো। আরেকটা কথা মনে রাখা দরকার কি, প্রিন্সিপাল অর্থাৎ মূলধন দুজনের ইনভেস্ট করে, এটা তো পার্টনারশিপের অঙ্ক, তাহলে দুজনের ইনভেস্ট করা টাকার অনুপাত যদি A:B হয়, তাহলে তাদের প্রফিট ভাগের অনুপাতও কিন্তু A:B হবে, বা তাদের প্রফিট ভাগের অনুপাত যদি A:B হয়, তাহলে তাদের ইনভেস্ট করা মূলধন অনুপাতও কিন্তু A:B বেরোবে। তাহলে এই প্রশ্নের উত্তরটা করা যাক। তাহলে এখানে বলা হয়েছে মিতা এবং অরুণ started a business with rupees 700 and rupees 900 respectively। মিতা এবং অরুণ 700 টাকা এবং 900 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করেছে। After 4 months when Mita invested rupees 500 more, 4 মাস পরে মিতা আরো 500 টাকা ইনভেস্ট করেছে, যখন অরুণ উইথড্র rupees 300 এবং অরুণ 300 টাকা তুলে নিয়েছে। If at the end of the year total profit is rupees এত 1720, then what are the profits of both Mita and অরুণ? তাহলে এবং মিতা এবং অরুণের প্রফিটের পরিমাণটা কত? তাহলে এটার উত্তর সম্ভবত none of the above হবে, কিন্তু আমরা চেক করি প্রবলেমটা সলিউশনের মাধ্যমে। তাহলে প্রথমে মিতার প্রফিট যত, সে যদি সেই প্রফিটটা 1 মাসের জন্য পেতে চায়, তাহলে তাকে কত টাকা ইনভেস্ট করতে হবে 1 মাসের জন্য? যেহেতু মিতা 700 টাকা ইনভেস্ট করেছিল 4 মাসের জন্য, এবং 4 মাস পরে আরো 500 টাকা ইনভেস্ট করেছে, অর্থাৎ তার মোট ইনভেস্ট হলো 1200 টাকা আবার, আর এই 1200 টাকা সে ইনভেস্ট করেছে বাকি 8 মাসের জন্য। তাহলে মিতার 1 মাসের জন্য নিয়োজিত অর্থের পরিমাণ কত? 1 মাসের জন্য নিয়োজিত অর্থের পরিমাণ হচ্ছে 700 গুণিত 4 প্লাস 1200 গুণিত 8 ইকুয়ালস টু 2800 প্লাস 9600 সমান 12,400 টাকা। তাহলে মিতার 1 মাসের জন্য নিয়োজিত অর্থের পরিমাণ 12,400 টাকা। একইভাবে অরুণের 1 মাসের জন্য নিয়োজিত অর্থের পরিমাণ কত হবে? অরুণ 900 টাকা ইনভেস্ট করেছে 4 মাসের জন্য, এবং 4 মাস পরে 300 তুলে নিয়েছে, অর্থাৎ 600 টাকা ইনভেস্ট করেছে 8 মাসের জন্য। তাহলে তার অরুণের 1 মাসের জন্য নিয়োজিত অর্থের পরিমাণ হচ্ছে 900 গুণিত 4 প্লাস 600 গুণিত 8 ইকুয়ালস টু 3600 প্লাস 4800 ইকুয়ালস টু
8,400 টাকা। তাহলে এটা হচ্ছে 1 মাসের জন্য নিয়োজিত অর্থ মিতার, এবং অরুণের 1 মাসের জন্য নিয়োজিত অর্থ হচ্ছে এটা। তাহলে তাদের মূলধনের অনুপাতটা কত হবে? তাদের মূলধনের অনুপাত হবে 12,400 * 8,400 সমান 124 * 84। 4 × 3 = 12, 4 × 1 = 4, 4 × 2 = 8, 4 × 1 = 4। এবার এই প্রবলেমটা যখন সলভ করতে যাবে দেখবে একটা ভ্যালু আসছে, যে ভ্যালুটা এখানকার ভ্যালুগুলোর কাছাকাছি, অ্যাপ্রক্সিমেট ভ্যালু নয়, দশমিকে পাবে কিন্তু কাছাকাছি ভ্যালু নয়, তাই অপশনটা হবে, অ্যান্সারটা হবে কোয়েশ্চেন নাম্বার ডি। এই সলভটা কিভাবে করবে? এবার টোটাল প্রফিট হচ্ছে 720, টোটাল এই প্রফিটটা ডিভাইড হবে কি অনুপাতে? 31:21। এবার ডিভাইড করবে কি করে? একটু আগে যে আমি আনুপাতিক ভাগাহার পদ্ধতিটা দেখালাম, সেই পদ্ধতিতে এই টাকাটা আমরা ডিভাইড করে নিতে পারি। তাহলে এই কিভাবে কতটা হবে ডিভিশন করার পরে সেটা তোমরা করে কমেন্ট সেকশনে জানাও। আবার একটা পার্টনারশিপের অঙ্ক। এখানে কি হয়েছে? অমল and Bimal start a business with ₹500 for 9 months and an amount of money for 6 months respectively. অতএব অমল 500 টাকা বিনিয়োগ করেছে 9 মাসের জন্য, এবং বিমল কিছু একটা টাকা, ধরে নিলাম x পরিমাণ টাকা বিনিয়োগ করেছে 6 মাসের জন্য। if the total profit is ₹69, এবং অমল এবং বিমল দুজনের প্রফিট হচ্ছে 69 টাকা, যার মধ্যে and that of বিমল is of ₹46, যার মধ্যে বিমল এর প্রফিটই হচ্ছে 46 টাকা। then what was the investment of বিমল at the starting of the business? বিমল কত টাকা ইনভেস্ট করেছিল বিজনেসের শুরুর দিকে? তাহলে আগে যে বলেছিলাম মূলধনের অনুপাত যা হয় প্রফিটের অনুপাত তাই হয়, তাই এখানে সেই কনসেপ্টটা কাজে লাগিয়ে অঙ্কটা হবে। বিমলের প্রফিট হচ্ছে 46, মোট প্রফিট 69, না অমলের প্রফিট হবে 69 minus 46, that is equals to 23। না অমল এবং বিমলের প্রফিটের অনুপাত হচ্ছে 23:46, মানে 1:2। আর এই অনুপাতটাই কিন্তু মূলধনের অনুপাত হবে। এবার যেহেতু অমল 500 টাকা 9 মাসের জন্য নিয়োজিত করেছে এবং বিমল x টাকা 6 মাসের জন্য নিয়োজিত করেছে, তাদের নিয়োজিত টাকা নিয়োগের সময়টা কিন্তু আলাদা, বিনিয়োগের সময়টা আলাদা। তাই আমাদের আবার ওই 1 মাসের জন্য নিয়োজিত অর্থর কনসেপ্টকে ইউজ করতে হবে। তাহলে অমল 1 মাসের জন্য বিনিয়োগ করবে কত? একই প্রফিট পাওয়ার জন্য 4500 টাকা, এবং বিমল একই প্রফিট পাওয়ার জন্য 1 মাসের জন্য নিয়োগ করবে x গুণিত 6, মানে 6x টাকা। এটা সমানই হয় তাদের মূলধনের অনুপাত, যা প্রফিটের অনুপাতের সমান। implies that 3 দুগুণী 6, 3 15 45, তাহলে x equals to 1500 টাকা। এটা হচ্ছে তাদের 1 মাসের জন্য নিয়োজিত অর্থের পরিমাণ, কোনাকুনি গুণ করে দিলাম বিমলের। তাহলে বিমল কত টাকা ইনভেস্ট করেছিল? 1500 টাকা ইনভেস্ট করেছিল। তাহলে রেশিও অ্যান্ড প্রপোর্শনের অঙ্ক শেষ। এবার চলে এসছে টাইম, স্পিড এবং ডিস্টেন্সের অঙ্ক। প্রথম অঙ্কেই বলা হয়েছে two trains start their journeys with velocity of 60 km/h and 30 km/h respectively in opposite directions from two different stations 120 km apart। অর্থাৎ দুটো ট্রেন, ধরে নিলাম একটা এ স্টেশন থেকে এবং আরেকটা বি স্টেশন থেকে যাত্রা শুরু করেছে। এই স্টেশনে যে ট্রেনটা যাত্রা শুরু করেছে তার গতিবেগ হলো 60 কিলোমিটার প্রতি ঘন্টা, এবং বি স্টেশনে যে ট্রেনটি যাত্রা শুরু করেছে তার গতিবেগ হলো 30 কিলোমিটার প্রতি ঘন্টা। এবং
স্টেশন দুটির মধ্যে দূরত্ব হচ্ছে 120 কিলোমিটার, AB equals to 120 কিলোমিটার। দ্য ট্রেন, এবং তারা অপোজিট দিকে যাচ্ছে, অর্থাৎ এ ট্রেনটা যাচ্ছে, এ স্টেশনের ট্রেনটা যাচ্ছে বি এর দিকে এবং বি স্টেশনের ট্রেনটা যাচ্ছে এ এর দিকে। দ্য ট্রেন অফ হায়ার ভেলোসিটি ইজ স্টপড আফটার 40 মিনিট, 40 মিনিট পরে যে ট্রেনটির গতিবেগ বেশি সেটি থেমে গেল। When will the other meet the first one? দ্বিতীয় ট্রেনটি কখন প্রথম ট্রেনটির সঙ্গে সাক্ষাৎ করবে? ধরে নিলাম কি এ পয়েন্ট থেকে যাত্রা শুরুর 40 মিনিট পরে সি পয়েন্টে আসার পরেই বেশি ভেলোসিটির ট্রেনটা থেমে গেছে, অর্থাৎ তাহলে বি ট্রেনটা এই সি পয়েন্টে আসবে তখনই এ ট্রেনটাকে মিট করবে, অর্থাৎ বি ট্রেনকে কতটা দূরত্ব অতিক্রম করতে হবে? বেশি পরিমাণ। এবার এই বেশি পরিমাণ দূরত্ব আসতে তার কতটা সময় লেগেছে সেই সময়টাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে প্রথমে এর দৈর্ঘ্য কত, এর থেকে সি এর দূরত্ব কত, সেটা আমাদের অ্যান্সার বের করতে হবে। যেহেতু প্রথম ট্রেনের গতিবেগ 60 কিলোমিটার প্রতি ঘন্টা, আমরা স্পিড ইকুয়ালস টু টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম এই সূত্রটাকে কাজে লাগিয়ে অঙ্ক করব। এবার আমরা বের করব টোটাল ডিস্টেন্স, এ ট্রেন দ্বারা সি অবধি যেতে মোট কত দূরত্ব অতিক্রম করেছে। তাহলে টোটাল ডিস্টেন্স ইকুয়ালস টু, এটাকে যদি আমরা একটু রিঅ্যারেঞ্জ করি তাহলে টোটাল ডিস্টেন্স বেরোবে স্পিড ইন্টু টাইম। এবার ট্রেনের স্পিড হচ্ছে 60 কিলোমিটার প্রতি ঘন্টা এবং টাইম সে 40 মিনিট পরে থেমে গেছে। এবার আমরা মিনিট ইউজ করতে পারবো না, যেহেতু গতিবেগটা কিলোমিটার প্রতি ঘন্টায় আছে, তাহলে মিনিটকে ঘন্টা করতে হলে 60 দিয়ে ভাগ দিতে হয়, 40/60 এত কিলোমিটার ইকুয়ালস টু 40 কিলোমিটার। অর্থাৎ 40 কিলোমিটার পরে প্রথম ট্রেনটা থেমে গেছে বা বেশি স্পিডের ট্রেনটা থেমে গেছে 40 কিলোমিটার পরে। তাহলে অবশিষ্ট কতটা থাকলো? 120 মাইনাস 40 অর্থাৎ 80 কিলোমিটার। এবার এই 80 কিলোমিটার যেতে দ্বিতীয় ট্রেনের সময় কত লাগবে? আবার একই ফর্মুলা, স্পিড ইকুয়ালস টু টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। টোটাল টাইম ইকুয়ালস টু হবে, এটাকে যদি একটু রিঅ্যারেঞ্জ করি, টোটাল ডিস্টেন্স বাই স্পিড। টোটাল ডিস্টেন্স হচ্ছে 80 এবং টোটাল টাইম হচ্ছে, টোটাল ভেলোসিটি হচ্ছে 30 কিলোমিটার পার আওয়ার। এটা হলো 8/3 ঘন্টা ইন্টু 60, তাহলে মিনিট হয়ে যাবে। আমাদের অ্যান্সার গুলো মিনিটে আছে, 3 দুগুণি 6, 8 দুগুণি 16, 160 মিনিট। অর্থাৎ দ্বিতীয় ট্রেনটা 160 মিনিট পরে প্রথম ট্রেনকে মিট করবে। Option A is the correct answer. Let's move on to the next question. How much time shall a train of length 80 meter take to cross 120 meter long platform when the train assumed the speed of 72 কিলোমিটার per hour? তাহলে এখানে একটা ট্রেন একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করছে। তাহলে প্রথমে আমাদের জেনে রাখা দরকার, যখনই কোনো একটা ট্রেন কোনো একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করে, সে শুধু সেই প্ল্যাটফর্মের দৈর্ঘ্যকে অতিক্রম করে না, সে তার সঙ্গে নিজের দৈর্ঘ্যটাকে অতিক্রম করে। অর্থাৎ আমি বললাম কি একটা ট্রেন একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করেছে 15 সেকেন্ডে, অর্থাৎ সে শুধু সেই প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটা 15 সেকেন্ড অতিক্রম করেনি, সে আসলে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য প্লাস নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করেছে 15 সেকেন্ডে। অর্থাৎ তার অতিক্রান্ত দূরত্ব শুধু প্ল্যাটফর্মের দৈর্ঘ্য নয়, তার নিজের দৈর্ঘ্য এবং প্ল্যাটফর্মের দৈর্ঘ্যের যোগফল। অর্থাৎ total distance traveled by a train equals to length of the train plus length of the platform. টানেল হলে length of the tunnel, ব্রিজ হলে length of the bridge। তাহলে এই কনসেপ্টটা আমাদেরকে মাথায় রাখতে হবে। এবার প্রথমে আমাদের টোটাল ডিস্টেন্স, তাহলে এখানে এক্ষেত্রে কত হচ্ছে? এক্ষেত্রে টোটাল ডিস্টেন্স হচ্ছে লেংথ অফ ট্রেন 80 অ্যান্ড লেংথ অফ প্ল্যাটফর্ম হচ্ছে 120 এত মিটার ইকুয়ালস টু 200 মিটার। এবার স্পিড অফ ট্রেন হচ্ছে 72 কিলোমিটার পার আওয়ার। আমাদের উত্তরগুলো সেকেন্ডে দেওয়া আছে, তাই এবং এখানে অতিক্রান্ত দূরত্বটা মিটারে দেওয়া আছে, তাই আমাদেরকে গতিবেগটা মিটার প্রতি সেকেন্ডে কনভার্ট করতে হবে।
এবার কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগ, কোনো গতিবেগকে মিটার প্রতি সেকেন্ডে কনভার্ট করার জন্য সেই সংখ্যাটাকে 5/18 দিয়ে গুণ করলেই হয়ে যায়। কিভাবে হয়? যখন স্পিড অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক করাবো বোঝাবো। 18 18 ছাড়ে 72, 5 ছাড়ে 20 মিটার প্রতি সেকেন্ড। তাহলে এটা হচ্ছে ট্রেনের গতিবেগ মিটার প্রতি সেকেন্ড এককে। এবার একটু আগে যে আমরা ফর্মুলাটা দেখলাম, স্পিড ইকুয়ালস টু টোটাল ডিস্টেন্স ট্রাভেলড বাই টোটাল টাইম, এটা ইমপ্লাই করবে টোটাল টাইম ইকুয়ালস টু টোটাল ডিস্টেন্স বাই টোটাল স্পিড। এবার টোটাল ডিস্টেন্স হচ্ছে 200 মিটার আর স্পিড হচ্ছে 20 মিটার প্রতি সেকেন্ড। তাহলে টোটাল টাইম হবে 200/20 ইকুয়ালস টু 10 সেকেন্ড। অর্থাৎ ট্রেনটি 10 সেকেন্ডে প্ল্যাটফর্ম অতিক্রম করেছে। তাহলে স্পিড ডিস্টেন্স থেকে দুটোই অঙ্ক ছিল। এবার চলে এসছে টাইম অ্যান্ড ওয়ার্কের একটা অঙ্ক। এখানে বলা হয়েছে A can complete a work in 9 days and B can complete the same work in 6 days. Then they can complete the work in 3 days if C joins them. অর্থাৎ A একটি কাজ 9 দিনে সম্পূর্ণ করে নিতে পারে এবং B ওই একই কাজ সম্পূর্ণ করতে 6 দিন সময় নেয়, এবং A, B এবং C যদি একই সঙ্গে কাজ করে সেই কাজটা শেষ হতে লাগে 3 দিন সময়। এবার C যদি একাই কাজটি করে, how many days will C take if she is told to complete the work alone? তাহলে C কে যদি একাই কাজটি করতে দেওয়া হয় তাহলে C কতদিনে কাজটা সম্পন্ন করবে? তাহলে প্রথমেই জেনে রাখা দরকার কি A, B এবং C যেহেতু একত্রে 3 দিনে সম্পূর্ণ কাজটা করছে, সম্পূর্ণ কাজ বলতে এক অংশ কাজ, এটা ইমপ্লাই কি করবে কি A, B, C একদিনে কতটা কাজ করে? একদিনে করে 1/3 অংশ। এটাকে আমরা A, B, C এর একসঙ্গে কাজ করার এফিসিয়েন্সিও বলতে পারি, দক্ষতাও বলতে পারি। তাহলে একদিনে 3 জনে মিলে এতটা কাজ করে। তাহলে এর ভিতরে A এর একদিনের কাজ, এই 1/3 আসলে কি 1/3টা আসলে A, B এবং C প্রত্যেকেরই একদিনের কাজের যোগফল। এবার এখানে তাহলে 3 জনের একদিনের কাজের যোগফল আছে, এখান থেকে A এবং B এর একদিনের কাজকে যদি বিয়োগ করে দিই তাহলেই আমরা কি C এর একদিনের কাজটা পেয়ে যাবো, কি একদিনে C কতটা কাজ করে। তাহলে A 9 দিনে কতটা কাজ করে? A 9 দিনে করে এক অংশ কাজ, তাহলে A একদিনে করবে 1/9 অংশ কাজ। একইভাবে B 6 দিনে করে এক অংশ কাজ, অতএব B একদিনে করবে 1/6 অংশ কাজ। এবার A, B, C 3 জনে মিলে একদিনে করে 1/3 অংশ কাজ। এখান থেকে A এর একদিনের কাজ অর্থাৎ 1/9 এবং B এর একদিনের কাজ অর্থাৎ 1/6, এই দুটোকে যদি আমরা বিয়োগ করে দেই তাহলেই আমরা পেয়ে যাব C এর একদিনের কাজ। C একদিনে কতটা কাজ করে। এদের লসাগুটা হবে 18, 3 6 18, 9 2 18, 6 3 18, ভগ্নাংশের যোগ বিয়োগ, তাহলে এটা সমান হচ্ছে 1/18 অংশ। তাহলে C একদিনে করে একটু ঐকিক নিয়ম ফলো করি আমরা। C 1/18 অংশ কাজ করে একদিনে, ইমপ্লাই করবে C এক অংশ কাজ করবে কত দিনে? বেশি দিনে, অর্থাৎ 18 দিন। অপশন ডি ইজ দি কারেক্ট অ্যান্সার। এবার চলে আসে একটা সিম্পল ইন্টারেস্টের কোশ্চেন। When will it be double if some capital was invested at the rate of, এটা আসলে 6.1/4% হবে। তাহলে কোনো মূলধনকে কত সময়ের জন্য 6.1/4% সুদের হারে রেখে দিলে তা ডবল হয়ে যাবে। আমরা ধরে নিলাম মূলধনের পরিমাণটা হচ্ছে P। এবার তাকে আমরা T সময়ের জন্য রাখলে সেই মূলধনটা ডবল হয়ে যাবে 2P। এবার ডবল হয়ে যাবে 2P, এটার অর্থ হচ্ছে
এই টুপিটা আসলে মূলধন প্লাস সেই সময় যতটা সুদ তার যোগফল। এবার যেহেতু মূলধনটা পি ছিল, তাহলে এই সুদের পরিমাণটা কত হবে? সুদের পরিমাণটা হবে পি, মানে যত টাকা মূলধন ছিল সে সেই সময় তত টাকাই সুদ পেয়েছে, সে নির্দিষ্ট সময়, তাই তার টাকাটা ডবল হয়ে গেছে। এবার এখানে আমরা ইউজ করব সিম্পল ইন্টারেস্টের ফর্মুলা, যা হচ্ছে পি টি আই বাই 100, যেখানে পি হচ্ছে ক্যাপিটালের পরিমাণ, মূলধনের পরিমাণ, টি হচ্ছে সময়, আই হচ্ছে সুদের হার, ইকুয়ালস টু কি হয়? মোট সুদ। যা আমরা এখানে কত পেলাম? মোট সুদটা পি পেয়েছি। এবার এখানে আমরা সংখ্যাগুলো বসাই। মূলধন তো পি, সময় টি। ওরা সুদের হারটা বলেছে 6.1/4%, মানে 6×4=25/4%। এবার আমরা এখানে আয়ের জায়গায় শুধু 25/4 লিখবো, পার্সেন্ট লিখবো না, কারণ পার্সেন্টকে উঠিয়ে যে 100 বসে, পার্সেন্টকে উঠালে যে 100 বসে, সেটা অলরেডি এখানে বসানোই আছে। তাহলে পিটি ইন্টু 25/4/100 ইকুয়ালস টু হচ্ছে পি। এটা কি ইমপ্লাই করবে? এটা ইমপ্লাই করবে পি ইন্টু টি ইন্টু 25/4 × 100 ইকুয়ালস টু পি। আমরা উভয় দিককে পি দিয়ে ভাগ করে দিলাম, 25 কে 25, 25×4 100, তাহলে t/16 ইকুয়ালস টু 1, ইমপ্লাইজ দ্যাট t ইকুয়ালস টু 16। অর্থাৎ 16 বছরের জন্য আমরা যদি কোনো মূলধনকে 6.1/4% সুদের হারে রাখি, তাহলে তা দ্বিগুণ হয়ে যায়। অর্থাৎ অপশন সি ইজ দি কারেক্ট অ্যান্সার। লেটস মুভ অন টু দি নেক্সট কোয়েশ্চেন। এবার আমরা চলে এসেছি লজিক্যাল রিজনিং, ক্লকস অ্যান্ড ক্যালেন্ডার্স এর অঙ্কে। এখানে কি দেওয়া হয়েছে? একটা ক্লকের অঙ্ক দেওয়া হয়েছে। What will be the angle between the hands of a clock when the time is 9:15 am? অর্থাৎ একটা ঘড়িতে যখন 9টা 15 বাজে, তখন ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত? এবার এই মধ্যবর্তী কোণটা আমরা একটা ফর্মুলার সাহায্যে বের করব। যদি সেই কোণের মান থিটা হয়, মধ্যবর্তী কোণের মান, তাহলে থিটাটা হবে mod of 30h minus 11m/2, এত ডিগ্রি। তাহলে এই ফর্মুলাতে আমরা এই মানটা বসাবো। এখানে এইচ মানে কি? এইচ মানে হচ্ছে এই যে 9টা 15, তো 9 হচ্ছে ঘন্টা, 9 ঘন্টা 15 মিনিট। তাহলে এইচ এর জায়গায় বসবে 9 মাইনাস 11 ইন্টু 15/2, এত ডিগ্রি। মড কেন? আমরা ধনাত্মক মানটা নিব তাই। তাহলে 9×3 = 27, 270 মাইনাস, তাহলে 11 × 15 ইকুয়ালস টু 165/2 ডিগ্রি, ইকুয়ালস টু 270 মাইনাস 2×8=16, 2×2=4, 2×5=10, এত ডিগ্রি, ইকুয়ালস টু কত হচ্ছে? এটা একটু বিয়োগ করা যাক। 187.5 ডিগ্রি। তাহলে ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা এর মধ্যবর্তী কোণ হচ্ছে 187.5 ডিগ্রি। এবার এখানে কোনো অপশনেই আমরা সেই অপশনটা দেখতে পাচ্ছি না। এবার মনে রাখবে, যখনই এই ফর্মুলা দিয়ে উত্তরটা বেরোবে, তখন যদি 180 ডিগ্রির বেশি হয়, অর্থাৎ প্রবৃদ্ধ কোণ, রিফ্লেক্স অ্যাঙ্গেল যদি বেরোয়, তাহলে সেটাকে আমরা রাখবো না। আমরা কি করব? এই সংখ্যাটাকে, যেহেতু একটা ঘড়িতে টোটাল কোণ কত হতে পারে? একটা রোটেশনে 360 ডিগ্রি হবে, তাহলে 360 ডিগ্রি থেকে যদি আমরা থিটার মান 180-র বেশি পাই, সেই মানটাকে আমরা বিয়োগ করে দিব। এবার বিয়োগ করে কত পাচ্ছি? 172.5 ডিগ্রি। তাহলে এটাই হচ্ছে কিন্তু আমাদের অ্যান্সার, যা ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ, যা এখানে দেওয়া নেই। এখানে অপশনগুলোই আসলে ভুল আছে, সবটাই অপশন আসলে ভুল আছে। উত্তর আসলে হবে 172.5 ডিগ্রি। এবার একটা ক্যালেন্ডারের অঙ্ক দেওয়া হয়েছে।
এখানে বলা হয়েছে if 12th January of 2024 was Friday, অর্থাৎ 12th January of 2024 হচ্ছে ফ্রাইডে, তাহলে 7th June of 2025 কত হবে, কি বার হবে? ক্যালেন্ডারের অঙ্ক আমরা ফর্মুলার সাহায্যে করতে পারি, কিন্তু এটা যেহেতু একটা সহজ অঙ্ক, ফর্মুলার সাহায্যে না করে আমরা এটাকে বুঝে করার চেষ্টা করি। মনে রাখা দরকার এক বছরে কত দিন হয়? 365 দিন। এবার এখানে অড নাম্বার এর একটা কনসেপ্ট আমরা ইউজ করব। অড নাম্বারটা কি? এই 365কে যদি আমরা, যেহেতু প্রত্যেক সপ্তাহে আজকে যদি সোমবার হয়, 7 দিন পরে আবার কিন্তু সোমবার হবে, আবার 7 দিন পরে আবার সোমবার হবে, অর্থাৎ এই মোট দিন সংখ্যাকে এক বছরের, একে যদি আমরা 7 দিয়ে ভাগ করি, তখন দেখব এখানে ভাগশেষ হিসেবে 1 পড়ে থাকে, অর্থাৎ এই একটাকেই আমরা অড ডে বলি। এবার প্রথমে আমাদেরকে বের করতে হবে এখানে কত দিন হচ্ছে, 365 দিন হচ্ছে এক বছরে না 366 হচ্ছে, কারণ যদি লিপ ইয়ার হয় তাহলে 366 দিনে এক বছর আমরা ধরি। এবার 12 জানুয়ারি 2024, এটা কিন্তু একটা 2024টা হচ্ছে একটা লিপ ইয়ার। এবার আমরা ক্যালকুলেশন শুরু করেছি 12 জানুয়ারি থেকে, অর্থাৎ আমরা 2024-এর ফেব্রুয়ারিটাও পাচ্ছি, অর্থাৎ ফেব্রুয়ারির একদিন যে এক্সট্রা পাই লিপ ইয়ারে, সেই দিনটা আমরা গণনা করছি। এবার এই 12 জানুয়ারি থেকে পরের বছর, অর্থাৎ 2025-এ 12 jan 2024 থেকে 12 jan 2025, এর মধ্যে টোটাল কত দিন পাবো? এর মধ্যে টোটাল আমরা পাবো 366 দিন। আমরা কিন্তু প্রথম দিনটাকে গণনার ভিতরে ধরবো না। যদি প্রশ্নে ইনক্লুড করতে বলে প্রথম দিন শেষ দিন, তাহলে কিন্তু আমাদেরকে দুটোকেই গণনার ভিতরে ধরতে হবে, তখন কিন্তু মোট দিনের সংখ্যা 367। কিন্তু আপাতত 366, যেহেতু 365 দিনে আমরা একটা অড ডে পাচ্ছিলাম, দেখবো 366 দিনে আমরা অড ডে পাবো দুটো। তাহলে 12 জানুয়ারি 2024 থেকে 12 জানুয়ারি 2025 অব্দি অড ডে সংখ্যা হলো দুটো, তাহলে আমরা এটা 2 লিখে দিলাম প্লাস। এবার 12 জানুয়ারির পরে জানুয়ারি মাস আর কত দিন থাকলো? জানুয়ারি আমাদের 7th জুন অব্দি ক্যালকুলেট করতে হবে কিন্তু, তাহলে জানুয়ারি মাসে আর থাকলো 19 দিন। 19কে এবার যদি আমরা 7 দিয়ে ভাগ করি, দেখবো অড ডের সংখ্যা পাচ্ছি 5, 7 দুগুনি 14, 5 ভাগ শেষ। জানুয়ারির পরের মাস হলো ফেব্রুয়ারি, 2025-এর ফেব্রুয়ারি 28 দিনের 7 দিয়ে ভাগ দিলে ভাগশেষ 0, অর্থাৎ অড ডের সংখ্যা 0। একইভাবে ফেব্রুয়ারির পরে মার্চ 31 মাস, দেখবে অড ডে পাওয়া যাচ্ছে 3। এপ্রিল 30 মাস, অড ডে 2। মে 31 মাস, অড ডে 3। এবং জুন এর 7 দিন নিব, জুনের 7 দিন নিচ্ছি, মানে 7 দিয়ে ভাগ করলে অড ডে বেরোচ্ছে 0। এবার 5 আর 2 যোগ করলে 7 হয়ে গেল, মানে অড 7 হয়ে গেল, তাহলে এটাকে আমরা আর ক্যালকুলেশনে ধরবো না। 3 2 5 আর 3 8, বা টোটালকে যোগ করে দাও, 8 7 15, টোটাল হলো 15 দিন। একে আবার যদি 7 দিয়ে ভাগ করি, তাহলে অড ডে কত পাবো? 1। এবার যেহেতু অড ডে 1 হয়েছে, অর্থাৎ আমাদের প্রশ্নে 2024-এর 12 জানুয়ারি ফ্রাইডে বলা হয়েছিল, তাহলে 2025-এর 12 জানুয়ারি কিন্তু আমাদেরকে ডেটাকে প্লাস করতে হবে, অর্থাৎ ফ্রাইডে একদিন পরে হয় স্যাটারডে, তাহলে স্যাটারডে হবে আমাদের অ্যান্সার। যদি অড ডে 2 পেতাম, তাহলে অ্যান্সারটা হতো কিন্তু সানডে। অড ডে 3 পেলে তখন অ্যান্সারটা হতো মানডে। তাহলে অপশন সি ইজ দি কারেক্ট অ্যান্সার। এবার খুব সহজ একটা প্যাটার্ন দিয়েছে, প্যাটার্নে কি আছে? 5 7 8 6 12, সরি 6 8 12 এবং 7 9 কত হবে? এবার এই প্যাটার্নটা লক্ষ্য করো, 5-এর সঙ্গে
এক যোগ করলে পরের প্যাটার্নের প্রথমটা পাই 6, তার সঙ্গে এক যোগ করলে 7। একইভাবে দ্বিতীয় সংখ্যা অর্থাৎ 7-এর সঙ্গে এক যোগ করলে 8, 8-এর সঙ্গে এক যোগ করলে 9, অর্থাৎ এখানে +1, এখানেও +1, +1, এখানে +1, আর এখানে হচ্ছে +4, 8-এর সঙ্গে +4 যোগ করলে 12, তাহলে এটার সঙ্গে +4 করলে কি পেয়ে যাবো 16, অর্থাৎ অপশন বি ইজ দি কারেক্ট অ্যান্সার। তাহলে যদি তোমাদের বুঝতে কোথাও অসুবিধা হয়ে থাকে তাহলে তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো। দ্যাটস অল ফর টুডে মাই ফ্রেন্ডস, থ্যাংক ইউ।